তো এক ভদ্র মহিলা তার হাজবেন্ডকে নিয়ে এসেছিল। অনেক আগেকার কেস বলছি, মানে প্রথম দিকের বেলেডোনা, খুবই সিম্পল ভাবে আমরা নিতাম, সেই সময়কার কথা বলছি। তো মানে মহিলা বলছে যে স্যার উনার 4-5 দিন ধরে জ্বর। তো খুবই স্বাভাবিক, মানে আপনার কাছে গেলেও এই টাইপের কেউ যদি বলে 4-5 দিন ধরে জ্বর, 4-5 দিন ধরে পেটে ব্যথা, 4-5 দিন ধরে অমুক অমুক একটা অসুখ, তখন আপনার প্রথম কোশ্চিন হতে হবে এটা কেস টেকিং। প্রথম কেস মানে কথা হলো যে এই পর্যন্ত আপনি কি কি করেছেন, 4-5 দিন ধরে জ্বর, এই জন্য কি করেছেন, আপনি কেন আসেননি, এই প্রশ্নটা আপনাকে করতে হবে। ওর মধ্যেই মেডিসিন লুকায়ে থাকে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম 4-5 দিন থেকে আপনার জ্বর, আর আজকে আপনি আসলেন। দেখেন, প্রশ্ন প্যাটার্ন আলাদা, মূল থিম কিন্তু একটা। আপনি আপনার ল্যাঙ্গুয়েজে, আপনার ভাষায় আরো ভালো যদি ভাষা আপনি প্রয়োগ করতে পারেন, শব্দ চয়ন করতে পারেন, আপনি সেটা চয়ন করেন, কিন্তু আপনার থিম থাকবে একটাই। তো মহিলা বলছে যে উনি কোথায় আসলেন, আমি তো জোর করে তাকে ধরে নিয়ে আসলাম। মহিলা বলছে যে উনি তো আসতে চাচ্ছিলেন না, উনি তো আসছে, উনি কোত্থেকে আসলেন, উনি তো আসেননি, আমি তাকে জোর করে ধরে নিয়ে আসলাম। কোনো প্রকার মেডিসিন খেতে তার ভালো লাগে না, তাই সে ডাক্তারের কাছে যেতে চায় না, এটা মহিলাটা বললেন। তো মহিলা কথা বলছে, ভদ্রলোক পাশে বসে আছে, একদম এরকম করে হাসছে, একটা হাসি হাসি ভাব, মানে ফেসের মধ্যে একটা নির্ভাব না। হ্যাঁ, আমরা অনেক সময় ওপিয়ামের সাথে গুলাই ফেলি, একদম নির্ভাব না, ভাবলেস একটা হাসি, এক ধরনের স্ট্রেসি ভাবনা। তো ছোট্ট ছোট্ট একটা ছোট্ট একটা ফ্যাসেট, ছোট্ট একটা শেড আমি আপনাদেরকে আজকে একটা বললাম, খুব ছোট্ট। মহিলা কি বলল, উনি কই আসলেন, উনি কোথায় আসলেন, আমি তাকে জোর করে নিয়ে আসলাম। তার মানে কি, তুই বললাম না, ওই একটা কোশ্চেনেই কিন্তু মেডিসিন দিয়ে দেওয়া হয়ে যায়। এগুলো অ্যাকুইট কেসে তো এই ছোট ছোট কথাতেই এসে যায়। কি হয় আপনারা একটু চেষ্টা করেন দেখি কি হতে পারে। ফেবুলাস। ফেবুলাস। হ্যাঁ, আর কি আসতে পারে? ক্রেডুলাস। না, ক্রেডুলাসের থিঙ্কিং, আচ্ছা ক্রেডুলাস দূর দিয়ে নিলাম, কিন্তু থিঙ্কিং মানে আমরা যে ফর্মুলাটা দিয়েছিলাম, আমরা যে সূত্রটা দিয়েছিলাম, সেটা না, দূর দিয়ে নিলাম ক্রেডুলাস, ঠিক আছে, এখানে ম্যাচিং আসছে অল্প দিয়ে, কিন্তু ক্রেডুলাসে কিন্তু জোর নাই। সিয়াম। স্যার লাইট ডিজায়ার। হ্যাঁ, লাইট দিতে আসে। তাহলে আমরা কিন্তু এইটুক জায়গার মধ্যে দুইটা ইয়ে নিতে পারি, সেটা হলো একটা ফেবুলাস, আর একটা হচ্ছে লাইট ডিজায়ার, তাই না? তো লাইট কি, লাইট তো আমরা বারবারই আলোচনা করছি, না হলো আজকে যদি আলোচনা করি 3 দিন হবে। যদিও লাইট নিয়ে আমি যতটুকু আলোচনা করেছি এটা লাইটের কিছুই না, 10%ও না। যদি লাইটের 75টা বা 70টা শেড থাকে, আমার কয়টা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, 10টাও না। তো লাইট মানে আলোতে থাকা, তাই না? আমরা এটা জানি, আলো, আলো থাকবে যেখানে কোনো অন্ধকার থাকবে না। তো লাইটের আলাদা আলাদা ভার্সন থাকে, আমরা কোথায় কোথায় লাইট শব্দটা ব্যবহার করি, এটা আমাদেরকে আসলে বুঝতে চেষ্টা করতে হবে। এটা একটা প্রবৃত্তি, যখন কোনো জিনিসের উপরে আলো দেওয়া হয়, লাইট। হ্যাঁ, বেলেডন আপনাকে জিজ্ঞাসা করবে, স্যার এটা কেমন, এমন কেন হচ্ছে, স্যার আমার, ঠিক আছে আমার কাশি হচ্ছে,
কিন্তু কাশির সাথে গোটা গোটা এটা কেন, এই গোটা কেন হচ্ছে, গোটা কোথায় থেকে আসছে, গোটা গোটা ভাতের মতন দানা কোত্থেকে আসছে? স্যার আমার টনসিল ফুলেছে। টনসিলে ভাতের মতন সাদা সাদাটা কি, কেন? এরকম কোশ্চিন প্রশ্ন করে, এই মানে পেশেন্ট প্রশ্ন করে। কেন করে? কেননা তার ওই বিষয়টা লাইট দরকার, সে অন্ধকার আছে। কেন টনসিলে ভাতের মতন সাদা সাদা বাড়াই? ওখান থেকে ইনফেকশন হয়ে গেল। ইনফেকশন হলে পুজ হবে, পুজ তো বাইরের পুজ গুলা কিরকম পানি পানি বা একটু মানে ঘন টাইপের হয়, কিন্তু ওইটা কেন ভাতের মতো সাদা সাদা, কেন ওটা সবুজ না? সে জানে না। হ্যাঁ, এই জন্য তার লাইটের দরকার, বোঝার দরকার। একই সাথে বেলেডোনা লাইটে থাকতে চায় যে অনেক বড় কিছু, অনেক বড় কিছু তার হয়নি, এই বিষয়টাতে সে লাইটে থাকতে চায়। তাহলে এখানে লাইটের অর্থটা কি হলো? লাইটের অর্থ আমরা বুঝবো যে ঝুট ঝামেলা মুক্ত থাকা, বোঝা মুক্ত থাকা, বিষয়টা জানতে চাই, কেননা তার বুঝে আসে না এটা আবার বড় কিছু হলো না তো, ঝামেলাদায়ক কিছু হলো না তো। ঠিক আছে, লাইটের এটা একটা অর্থ। আমরা স্যার এটা এটা তো অন্ধকার, তো বুঝা যায় সে অন্ধকারে আছে, সে হ্যাঁ, বুঝতেছে না অন্ধকার এখানে কি থেকে সে আছে। লাইটে আসতে চায়, এই জন্য লাইট ডিজায়ার ফর। ডার্ক ডিজায়ার ফর রুব্রিক্সটা কিন্তু ডার্ক ডিজায়ার ফর না, আমরা কিন্তু ভুলটা করি ওই জায়গাটাই। রুব্রিক্সে কিন্তু ডার্ক ডিজায়ার ফর নাই, রুব্রিক্সে আছে ফেয়ার ডার্ক অফ। এই পেশেন্টের মধ্যে কি আমরা কোথাও ফেয়ার দেখলাম? আনোয়ারুল্লাহ, ডক্টর আনোয়ারুল্লাহ বলেন, এই পেশেন্টের মধ্যে কি আপনি কোনো ফেয়ার দেখতে পেয়েছেন? আমরা কিন্তু ফেয়ার দেখতে পাইনি। সে তো বুঝতে পারছে না, সে অন্ধকারের মধ্যে আছে, ডার্ক ইন হ্যাঁ, দি এই জিনিস। জন্য কি যাচ্ছে, আমি আলোর দিকে যাচ্ছি, অন্ধকারে দেখেন আমি আপনাকে বলি, খুব ভালোভাবে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। আপনি মাথার মধ্যে যেটা ফিক্সড ঢুকাই নিয়েছেন সেটা থেকে বাড়ায় আসেন। আমি বুঝতে পারছি না যে আমার কি হচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমার কি হচ্ছে, এ নিয়ে আমার মধ্যে কোনো ভয় নাই, কিন্তু আমি বুঝতে পারছি না, এই জন্য আমি জানতে চাচ্ছি যে আমার এটা আসলে কি। কিন্তু আমার ভয় নাই, আমি শুধু জানতে চাচ্ছি, তাহলে এটা কি হবে? হ্যালো, এটা লাইট লাইট ডিজায়ার ফর। অজানা আর কি জিনিস। কিন্তু ফেয়ার নাই। যদি আমি জানতে চাচ্ছি ভয়ের সাথে, ডাক্তার সাহেব কি থেকে কি আর হবে, এটা অজানা। হ্যাঁ হ্যাঁ, কারণটা অজানা, আমি জানতে চাই, সিম্পল, লাইট ডিজায়ার ফর। কারণটা অজানা, আমি ভয় ভয় আছি, এটা নিয়ে আতঙ্কে আছি, আমার জানা দরকার, তখন আপনি ফেয়ার ডার্ক এর দিকে যাবেন। আমি কি বুঝাতে পারলাম ডক্টর আনারুল্লাহ? বলেন। আচ্ছা, জি স্যার, এখনো অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। এখনো বুঝতে কষ্ট হচ্ছে? আপনি সিম্পল একটা ফর্মুলা বানায় নেন, আমি কিছুই জানি না, হ্যাঁ আমি কিছুই জানি না, কিন্তু আমার মনের মধ্যে ভয় নাই, ওটা না কোনো টেনশন নাই। আমি যদি একটু জানতে পারি, শুধু একটু জানতে চাই আমি, যে আমার যে জিনিসটা হয়েছে, ধরেন যে আমার টনসিলে সাদা সাদা ভাতের মতন হয়েছে, এটা আবার ক্যান্সার হয়ে যাবে না, এটুকু আপনি আমাকে নিশ্চয়তা দেন। আমি বেসিক্যালি, আপনি ডাক্তার, আপনার কাছে আমি এই কারণে আসছি যে ডাক্তার সাহেব ভালো করে দেখেন, আমি তো এটা জানি না এখানে কি হয়েছে, টনসিলে কি সাদা সাদা ভাত হয়, আমি এটা জানি না, আপনি আমাকে একটু দেখেন প্লিজ, ভালো করে দেখেন। এটা কিন্তু লাইট ডিজায়ার ফর। কারণ হচ্ছে আমি দুইটা বিষয়, এক হলো এটা কি জিনিস, আদৌ এরকম ভাতের মতন কি ভাত ঢুকে গেছে না অন্য কিছু, এটা আমি আপনার কাছে জানলাম। আর দ্বিতীয়ত আমাকে খালি আপনি একটু বলেন যে এবার ক্যান্সার ট্যান্সার যাতে না হয়ে যায়, এটা একটা লাইট ডিজায়ার ফর উদ্দেশ্য। এবার আমি আপনার কাছে আসছি, ডাক্তার সাহেব, ওরে বাবা ডাক্তার সাহেব এরকম হয়ে গেছে, এরকম তো আমি কারো দেখিনি, আমার তো অবস্থা খারাপ, আমার এখানে তো একদম আহ ইয়ে হয়ে গেছে, আহ ভাতের মতন বাড়াইছে, ডাক্তার সাহেব একটু দেখেন, দেখেন ডাক্তার সাহেব ভালো করে দেখেন। এখানে লাইট ডিজায়ার ফর আছে, কিন্তু এখানে মূল জায়গাটা হলো ফেয়ার ডার্ক অফ। ভাতের মতন হয়েছে, তার মনের মধ্যে অলরেডি ভয় ঢুকে গেছে যে সেখানে ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, তো কিছু বলবেন? হ্যালো, আচ্ছা, হ্যাঁ স্যার, বলতে চাচ্ছিলাম আমার কাছে একটা পেশেন্ট, তো আমাকে এসেই আপনি প্রথমে মোবাইলটা একটু জিজ্ঞেস কাছে নেন, শুনতে পাচ্ছি না।
স্যার বলতেছিলাম যে আমার কাছে একজন পেশেন্ট আসছে, সেই বলতেছে যে ভাইয়া আমার এই যে হাতে পায়ে সবসময় না, আপনার ঝিঝি কথা করে। বুঝতে পারছি না কেন? হ্যাঁ, বলেন। হ্যালো। আর একটু internet- স্যার, এখন সম্ভব। ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমার কাছে একজন পেশেন্ট আসছে, এসে বলতেছে ভাই আমার এই যে হাত পায়ে ঝিঝি ধরে থাকে সব সময়, হ্যাঁ ঝিঝি করে আর জ্বালা পোড়া করে। আপনাদের এই হুম, হোমিওপ্যাথিতে কি এটা ভালো হবে? প্রথম কথা জিজ্ঞেস করছে এটা। হুম। আর পরে ওষুধ নেওয়ার সময়, ওষুধ নেওয়ারও পরে পরে বলতেছে যে আচ্ছা ভাইয়া, এই যে এই ঝিঝি গুলো কেন হয় আর হচ্ছে হাত পায়ে কেন কামড়ানো হয় এটা বলতে পারেন? সে জানে না বিধায় সেই জায়গাতে আমরা লাইট ডিজায়ার পর নিতে পারি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। খুব সুন্দর। এই দুইটা ক্ষেত্রে কিন্তু লাইট ডিজায়ার, সে জানে না বিধায় জানতে চাচ্ছে, সে লাইট ডিজায়ার ফর। সে এমন কিছু একটা হয়েছে যেটা নিয়ে তার মধ্যে ভয় হয়েছে, এবার সে জানতে আসছে। তাহলে আমরা তখন ফিয়ার ডার্কের কথা যেটা ভাবি, ডার্ক, অন্ধকার, আমাকে আলোকপাত করেন, কিন্তু তার মধ্যে ভয় আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা আগাই, আপনি ধীরে ধীরে বুঝে যাবেন, আপনি সাথে থাকেন। অবশ্যই লাইট ডিজায়ার ফর আমাদের অনেক মেডিসিন আছে, আমরা বলতে বলতে বুঝবো। তাহলে কি হলো তহিদ, বলেন। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আমার একটা পেশেন্ট আসছে কাছে, ওনার হচ্ছে ডায়াবেটিস প্রায় কখনো কখনো 32 থাকে, 22-23 থাকে। তো ওনার পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে, উনি খেয়াল করে নাই। আর দুদিন খেয়াল করার পরে আমি ওনাকে বলছি যে এক জায়গায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসেন, ময়লা ঢুকতে দিয়েন না। হুম। তারপরে উনি 4-5 দিন পর্যন্ত শোনে নাই কথাটা আর কি, উনি নাকি সময় দিতে পারে নাই। পরে কথা বুঝতে নিশ্চিত পারছি না যে। হ্যালো। এখন বোঝা। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে আমার কাছে একজন পেশেন্ট আসছে ডায়াবেটিস এর, ওনার কখনো কখনো ডায়াবেটিস 32 থাকে, 22-23 এরকম থাকে, অনেক হুম, বেশি। হুম, ওনার পায়ে একটা ক্ষত, হ্যাঁ ক্ষত সৃষ্টি হয়েছে। তো আমি হঠাৎ করে দেখে ওনাকে বললাম যে আপনার পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো উনি হচ্ছে এটাকে নিয়ে হসপিটালেও যায় নাই আর কি। তো আমি হুম, 2 দিন বললাম যে একটা সমস্যা হবে, আপনি যাই এটা ব্যান্ডেজ করে রাখেন, যেহেতু পায়ের হুম, নিচে ধুলাবালি ঢুকছে, এর আগেও হুম, হয়েছে। এর হুম। আগে আমার অনেক ক্ষত হয়েছে, আঙুলটা ছোট একটা জায়গায় কেটে ফেলতে হয়েছে, একটা জায়গায় ছোট একটা অপারেশন করে অনেক অনেক বেশি টাকা পয়সা গেছে। তো আমি বললাম এটা দ্রুত যান, আপনি গিয়ে আপনি হচ্ছে এটা ব্যান্ডেজ করে রাখেন যাতে ময়লা না ঢোকে। হুম। তো ওনাকে 3-4 দিন পরে উনি যায় নাই আর কি, বলতে সময় পাই নাই। পরে আবার 2 দিন পরে আসতে বললাম, যান নাই। তখন আমি এটা ফ্রিভুলাস নিলাম। আর হুম। পরে ওষুধ দেওয়ার পরে আবার আসছে যে অনেক ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে। ব্যথার জন্য আমি বলতেছি ব্যথাই আগে কমাই দেন। তখন আমি ক্যারিড ডিজাইর একটু ক্যারিড ফাস্ট নিলাম। হুম। আর ওষুধ নেওয়ার পরে আবার আসছে, আসার পরে বলছে যে এটা যে অনেক ইয়ে হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, এই যে অনেক ক্ষত হয়ে গেছে, এটা কি ভালো হবে? আপনার হোমিওপ্যাথিতে ভালো হবে? তখন কি আর ডার্ক অফ নিতে পারবো? পরের কথাগুলো তহিদ আমি আসলে বুঝতেই পারছি না। আপনারা কি বুঝতে পারছেন তহিদের কথা, একটু বলেন তো। শুনতে পেয়েছেন কেউ ভালো মতো? হ্যালো। আপনারা না স্যার, আছেন? ভালো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ভালো। বোঝা যাচ্ছে না তহিদ, পরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো নি, হ্যাঁ? আমি আসলে শুনতে পাচ্ছিলাম না, নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে। তো যাক, লাইট ডিজায়ারের অর্থ আমরা একটা অর্থ বুঝলাম কি, ঝুট ঝামেলা মুক্ত, বোঝা মুক্ত থাকা। আরেকটা বিষয়, আরেকটা লাইটের অর্থ আমরা বুঝলাম যে কি বিষয় হয়েছে, কি ঘটেছে, এটা আসলে বড় কিছু কিনা, ঝামেলাদায়ক কিছু হবে কিনা, এটা জানা। হ্যাঁ, আবার দেখেন আরেকটা লাইটের অর্থ হচ্ছে কি, আমরা কখনো কখনো কি আমরা বলি না যে মানে পেট ভরে আপনি খেয়ে ফেলেছেন, হ্যাঁ একদম ভরপেট খেয়ে ফেলেছেন। দুপুর বেলা আজকে আমার দাওয়াত ছিল, একদম পেট ভরে খেয়েছি, খেয়ে দেয়ে আর ভালো লাগছে না, ওই বাসায় এসে বলছে, আজকে লাইট খাবার দিবা, আজকে রাত্রে লাইট খাবার দিবা, মানে কি হালকা খাবো, মানে পেটের মধ্যে গুরুপাক খেয়ে একদম পেট ভার ভার হয়ে আছে। তাহলে রাত্রেবেলা চাচ্ছে কি একদম লাইট খাবার, একটু ডাল ভাত দিবা, এইটুক। তাহলে লাইটের বিষয়টা বুঝছে না, আর গুরু গম্ভীর খাবার খেতে চায় না, গুরু পাকের খাবার খেতে চায় না। তো এরকম লাইটের অনেক অনেক শেড আছে, অনেক অনেক অর্থ আছে। আবার ধরেন যে আপনি সে রাজশাহী থেকে ঢাকা যাবেন, বাসে যাবেন, তখন আপনি কি ধরনের খাবার খাবেন? বিরিয়ানি খেয়ে যাবেন? অবশ্যই যাবেন না। তখন যে খাবারগুলো খাবেন, সেই খাবারও কিন্তু লাইট খাবার। হ্যাঁ, এই যে আজকের এই আলোচনাটা আমি এরকম কেন নিয়ে আসছি, আমার লেকচার গত 9 দিন ধরে শুনতে শুনতে তার মধ্যে মনে হয় একদিন একটু লাইট ছিল, 8 দিন ধরে একদম গুরু গম্ভীর, নতুনদের জন্য যেরকম,
পুরোনোদের জন্য দেখা যাচ্ছে যে বড় বড় জিনিস, আননোন জিনিসগুলো সব আসছে। যে একদম ওরে বাবারে কি লেকচার দিছে, মাথা ব্যথা ব্যথা, আমারই মাথা আজকে ব্যথা করছে, একদম হেভি হয়ে গেছে, লেকচার গুলা হেভি হয়ে গেছে। তো আজকের মতন আমরা কি করতেছি, এরকম অল্প বিস্তার আপনারা কি বুঝছেন না বুঝছেন সেটার সাথে আমরা কম্পেয়ার করে করে আলোচনা করছি। তার মানে আজকের যে আলোচনাটা হচ্ছে এটা হলো কিছুটা লাইট। হ্যাঁ, আমরা কি করি, ভাল লাগতেছে না, এই ধাম ধুম করে শব্দ হচ্ছে, এই বড় বড় বক্স, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, বড় বড় বক্স বাজাচ্ছে ধাপ ধাপ করে, একটু পরে তো আবার ওই যে হিন্দি গানগুলা বাজাবে, একদম মনে হচ্ছে যে হার্টটা এরকম 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 করে লাফাবে। হ্যাঁ, কিন্তু আগে আমরা কি দেখতাম, খুব শান্ত মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, কিছু ভজন, কিছু আম, মানে কিছু কমন সিনেমার গান সেগুলো বাজাতো, ঠান্ডা মিউজিক শুনতো। আবার দেখা যাচ্ছে অনেক ইয়ে হয়ে গেল, আমরা কি করি, ঠান্ডা মিউজিক শুনি, এগুলো কিন্তু লাইট। বুঝতে পারছেন? তো মূল কথা হলো বেলেডোনা ঝুট ঝামেলা মুক্ত থাকতে চায়, তার হালকা লাইটের দরকার হয়, অনেক বেশি স্ট্রেস, অনেক বেশি টেনশন এগুলা সে নিতে চায় না। সে অনেক ফেবুলাস। ফেবুলাস কেন? তার মধ্যে কোনো সিরিয়াসনেস থাকে না, যে কোনো জিনিসের উপরই হোক না কেন সে সিরিয়াস হতে পারে না। ঠিক আছে? আর ওই যে স্মাইলিং ফেস সবসময় একটা বজায় রাখে। বেলেডোনার আরেকটা কমন রুব্রিক্স কি, আমাদের আরেকটা কমন রুব্রিক্স হচ্ছে লাফিং স্পিকিং হয়, তাই না? বেলেডোনা এটা খুবই কমন রুব্রিক্স, লাফিং স্পিকিং হয়। প্রত্যেকটা বেলেডোনা পেশেন্টের মধ্যে আমরা এরকম পাবো তা কিন্তু না, কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ, মানে ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ বেলেডোনা পেশেন্টের মধ্যে আমাদের সামনে যখন আসবে তারা হেসে হেসে কথা বলবে, হেসে হেসে সবসময় একটা হাসি হাসি ভাব থাকবে। তো যে রুগীটা মানে রুগীটাকে তার বউ নিয়ে আসছিল আমাদের কাছে, হ্যাঁ, তাকে তাকে মানে বউ নিয়ে আসছে, বউ কি বললো যে সে কই আসলো, আমি তো ধরে নিয়ে আসলাম, মানে কি বউ অনেক বেশি চিন্তিত ছিল তাকে নিয়ে। আমরা ট্রিটমেন্ট কিন্তু বইয়ের করছি না, আমরা ট্রিটমেন্ট করছি তার হাজবেন্ডের। কিন্তু হাজবেন্ড কি করছে, জন্মে হাসতেছে, হাসি মুখ করে বসেছিল। তো যখন তাকে জিজ্ঞাসা করলাম 4-5 দিন ধরে এত জ্বর, হ্যাঁ এত জ্বর, সিয়াম, স্যার এই হাসিটা কি গ্রিনিং এর লেভেলে পড়বে? না গ্রিনিং এর বিষয়টা তো আলাদা, ওইটা ওই ওই হাসিটা আলাদা, ওইটা আমরা পরে ইয়ে করবো, এটা স্মাইলিং নেওয়া যায়। সে যে হাসতেছিল এটা স্মাইলিং। জি স্যার। হ্যাঁ, আমার হয়তো আমার দেখে মনে আমার মুখটা দেখে মনে ভেঙচির মতো লাগতেছিল, কিন্তু আমি তো আসলে ভেঙচি কাটছিলাম না, অবশ্য তাকে ভেঙচাচ্ছি, সে কিভাবে হাসতেছিল সেটা দেখানোর চেষ্টা করছি। তো স্যার ৮০টার মধ্যে মনে হয় যে কোনো ভয়ও থাকবে না বা কোনো কোনো হ্যাঁ, ইয়ে থাকবে না, কোনো ভয় এরকম থাকবে আর না, কি। টেনশন নেই, টেনশন বইয়ের, টেনশন বইয়ের মুখে, ডাক্তার সাহেব দেখেন 5 দিন 6 দিন করোনার সময় নাকি ডেঙ্গু হলো নাকি চিকনগুনিয়া, এটা হলো বইয়ের ভাবনা। আর ওর এটা হলো লোকের হাসি। তো তাকে যখন জিজ্ঞাসা করলাম যে 4-5 দিন আপনি এত এত জ্বর নিয়ে কিভাবে বসে আছেন, তো সে খুব সুন্দর উত্তর দিল, ডাক্তার সাহেব আমার কোনো সমস্যা হয়নি, আমি তো ভালোই ছিলাম। তো তাকে বললাম আপনার কি কেন, আপনার আপনার না জ্বর? হ্যাঁ ডাক্তার সাহেব জ্বর তো আছেই, তাহলে তো ওষুধ খেতে হবে। এবার সে বইয়ের দিকে ইশারা করে বলতেছে যে উনি যখন বলছেন তখন তো ওষুধ খেতেই হবে। এবার কিন্তু সে এটাকে খুব, এটাও কিন্তু লাইটলি নিল। আমি কথা বললাম যে আপনার তো এটার জন্য ওষুধ খাওয়া দরকার, এখন তো অনেক কিছুই হয়। এবার উনি বইয়ের দিকে একটু ইয়ে করলো, খোঁচা মারলো। হ্যাঁ, উনি যখন ইশারা মানে উনি যখন বলছেন তখন তো ওষুধ খেতেই হবে। তো আমি এইরকম ক্ষেত্রগুলাতে মানে সে হেয়ালি করতেছে ঠিক আছে, কিন্তু এরকম ক্ষেত্রগুলাকে আপনাকে ভেরিফাই করতে হবে। আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে মনে হচ্ছে না যে ওষুধ খাওয়ার দরকার? হ্যাঁ, ওষুধ খেতে ভাল লাগে না, আর কত ওষুধ খাবো। তো তাকে বললাম যে আপনি ডাক্তারের কাছে যাননি? তখন রুগী বলছে যে
ডাক্তারের কাছে, ডাক্তার বলছেন বোঝাচ্ছে এলোপ্যাথি ডাক্তার, এলোপ্যাথি ডাক্তারের কাছে যাননি, রোগী বলছে যে ডাক্তারের কাছে যেতে তো সিরিয়াল দিতে হবে, আবার ওয়েটিং রুমে বসে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে। হ্যাঁ, এই জন্য আমার এলোপ্যাথি ডাক্তারের কাছে যেতে ভালো লাগে না, লাইন ধরে ওয়েট করাটা আমার একদমই ভালো লাগে না। এমনি আমি ভালো আছি স্যার, মানে ওখানে ডাক্তারের চেম্বারে লাইন ধরে ওয়েট করতে হবে, এটার থেকে বরং আমি 102-3 ডিগ্রি জ্বর নিয়ে বসে আছি, এটাই ভালো। এবার আবার বলছে যে বইয়ের দিকে তাকায় যে ও জোর করে ধরে নিয়ে আসলো। তো খেয়াল করে দেখবেন এই টাইপের কথোপকথন কিন্তু আপনার চেম্বারে অনেক রোগী এসে বলবে, অনেক রোগী বলবে, সব রোগী বলবে না, অনেক রোগী বলবে। খুব কমন এই কথোপকথন গুলা। তার বাপ, তার মা, বউ, বোন, ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কেউ ধরে, মানে জোর করে ধরে তাকে নিয়ে আসছে, তা আসতে চাচ্ছে না। গতদিন একটা কেস বলেছিলাম, তার বন্ধু ধরে নিয়ে আসছে, আড্ডায় এসে চুপ করে বসে, চাই তোর কি হয়েছে রে, তখন বলে যে ব্যথা, কাঁচুমুচু করে, চল তুই এখনই যাবে, যাবনি পরে, যাবিনি মানে চল এক্ষুনি চল, সে রাত্রেবেলা ধরে নিয়ে আসছে। এইরকমই হয়, পেলেডোনা পেশেন্ট জোর করে ধরে নিয়ে আসে। এরকম অবস্থায় যদি কোনো পেশেন্টকে আপনি পান, তাহলে অত অ্যানালাইসিসের দরকার নেই, আপনি বেলেডোনার কথা ভাবেন, আপনি বেলেডোনা দেন, ডেফিনেটলি রোগী সুস্থ হয়ে যাবে। তো এইখানে যে রুব্রিক্স গুলা চিন্তা করা যায়, এই একটা সেট রুব্রিক্স, যেমন ডেলুশন ওয়েল, হি ইজ ওয়েল, ঠিক আছে, এটা ভাবা যায়। তারপরে ওয়েল সেজ, ওয়েল সেজ ওয়েল হোয়েন ভেরি সিক, এই রুব্রিক্স গুলো আলোচনা করেছিলাম আমি, নতুনদের জন্য একটু কঠিন হবে। তারপরে ফেবুলাস, ঠিক আছে, ফেবুলাস তো আপনারা বললেনই। লাইট ডিজায়ার ফর, এটাও আপনারা বললেন। তারপরে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, বা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, এই টাইপের রুব্রিক্স গুলা এই এই ক্ষেত্রে এইরকম প্রেজেন্টেশনের যে পেশেন্ট গুলা থাকে, এখানে এখন এক প্রশ্ন আসবে যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট কোত্থেকে হলো, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট কোত্থেকে হলো, কেউ কি বলতে পারবেন? রোগী তো আসতেই চাচ্ছিল না, কিন্তু এই কেসের মধ্যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট কোত্থেকে নেব, কোত্থেকে নিতে পারি? এনিওয়ান? রুগী কি বললো যে এলোপ্যাথি ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা ওয়েটিং এ সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। হ্যাঁ, ওইখানে সে যেতে চায় না, বরং এইখানে আমাদের চেম্বারে রুগী কম, এখানে আসে তাড়াতাড়ি যাব, এখান থেকে কিন্তু আমরা এই থিঙ্কিংটা নিতে পারি। ইভেন দেন ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্টের প্রচুর প্রচুর প্রেজেন্টেশন, প্রচুর প্রচুর ভাষ্য পেশেন্ট দিয়ে থাকে। হ্যাঁ, তো যাক, আমাদের রুব্রিক্স নিয়ে ঝগড়ার কিছু নাই, আমরা এই ফ্যাসেটটা বুঝি। ফ্যাসেট মানে কি? প্রেজেন্টেশন, রুগীর যে প্রেজেন্টেশন, রুগীর যে শেডটা এসে আপনার সামনে দিল, যে অ্যাঙ্গেল আপনার সাথে কথা বললো, যে ভাবনা নিয়ে তার আইপিআর মানে তার ওয়াইফ বা অ্যাটেন্ডেন্স যা বললো সেটা নিয়ে, এরকম যদি আমরা পাই, আমরা বেলেডোনার কথা চিন্তা করবো। ঠিক আছে, এটা আমরা একটা ফর্মুলার মতন বলে দিলাম, আমরা এটা নিয়ে একটু ভেরিফাই করে দিয়ে দেবো। এটা বেসিক্যালি বেলেডোনা খুবই খুবই কমন একটা প্রেজেন্টেশন। অসুস্থ হয়ে পড়ে আছে, তার ভুরুক্ষেপ নাই, বউ জোর করে ধরে নিয়ে আসছে। আরেক ধরনের রোগী আমরা হরহামেশাই পাই, এবার একটু ভালো করে খেয়াল করেন, এটাও আপনার চেম্বারে অনেক আসে, অনেক আসে। আমরা তো একটা সময় মানে অনেক বেশি পেতাম যখন চেম্বার করেছিলাম, তখন চেম্বারে, এটা সে সময়েরই কথা। তো খুব সুন্দর করে সবসময় মনে রাখবেন, আগে কি, আগে হলো দর্শনধারী, তারপরে গুণবিচারী। এই কারণে আপনার চেম্বারে যেটুকুই থাক, ধরেন টিনের ঘর, কোনো সমস্যা নাই, সুন্দর করে উপর দিয়ে ফলস সিলিং দিয়ে দেন, একটু খরচ হোক, ইনভেস্ট ওয়ান টাইম, ফলস সিলিং দিয়ে দেন, পর্দাগুলো সুন্দর রাখেন, বাড়ির মানে ব্যবহার করা জিনিস এনে এখানে লাগায় না। আমরা নিজেরাও এরকম, আমারও হয়ে যায়। সেটা হলো, আমরা কি বাড়ির জিনিস নিয়ে এসে করেন না, আপনি ওটা ইনভেস্ট করেন, আপনার টাকায় বরকত আসবে, তো আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি সুন্দর টেবিল নেন, সুন্দর চেয়ার নেন, আচ্ছা যাক, ওটা আলাদা কথা। তো পেশেন্টের কথা আসি, তো ধরেন আপনারও এরকম হতে পারে, আপনি খুব সুন্দর করে ঝুলাই দিয়েছেন। আমি যেরকম এই যে আমাদের তৌহিদ বসে ওই ফার্ম গেটের ওইখানে, ওখানে দেখতাম যে
খুব সুন্দর করে ইয়ে লাগানো আছে, আহ, আপনার ফেস্টুন লাগানো আছে, সিঁড়ি যেতে সিঁড়ির কর্নারে ফেস্টুন লাগানো আছে। আমাদের চেম্বারেও নাম দেওয়া আছে, আবার রাস্তার পাশে একটা সুন্দর করে টাঙানো আছে যে যদিও আমরা বলি যে হোমিওপ্যাথিতে কোনো রোগের চিকিৎসা হয় না, আমরা বলি না, কিন্তু তারপরেও অ্যাডভার্টাইজিং এর জন্য মানে মানুষের সুবিধার্থে রোগের নামগুলা দিতে হয়, তো আমরা লিখে দিই সবকিছু, মেস্তা, ব্রণ, অমুক তমুক, হ্যান ত্যান দিয়ে একবারে পুরো লিস্ট। তো এইভাবে টাঙ্গায় রাখা আছে, আপনার চেম্বারে রাখা আছে। আবার সেখানে আমরা কি করি, এটাও কিন্তু অনেকে বলেন যে এটা করার দরকার নেই, কিন্তু আমরাও লিখি। আমার লেখা আছে বিএসসি অনার্স, এমএসসি ফার্স্ট ক্লাস, পিএইচডি ফেলো, রাজশাহী ইউনিভার্সিটি, এইভাবে অনেক কিছু লেখা থাকে, ডিএসএমএস, এরকম করে বড় বড় করে লেখা থাকে। আপনারও লেখা আছে ধরেন। তো নিচে আবার লিখে দেওয়া থাকে যে সুচিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়, বোল্ড করে লেখা থাকে। তো রুগী আসছে খুব মানে হাস্যোজ্জ্বল ভাবে, হ্যাঁ হ্যালো ডাক্তার সাহেব, আপনি কেমন আছেন, হ্যাঁ আপনি কি চেম্বার নতুন দিয়েছেন, প্রথম দিকের কথা, আপনি কি নতুন দিয়েছেন, আচ্ছা ডাক্তার সাহেব এই প্রবলেমটা, আমার এই প্রবলেমটা আছে, এটা কি ভালো হয়, আপনার সাইনবোর্ডে দেখলাম তাই আসলাম, হ্যাঁ ওখানে এই অসুখের কথাগুলো লেখা আছে, হ্যাঁ আমারও চিকিৎসা নিতে হবে, আমি অনেক চিকিৎসা করাইছি কিন্তু কোনো ফায়দা হয়নি, হ্যাঁ আপনি কি এই রোগের চিকিৎসা করতে পারেন। মানে আগের পেশেন্টটা দেখেন, আগের পেশেন্টটাকে কিন্তু তার ওয়াইফ ধরে নিয়ে আসে, আর এই পেশেন্ট কি, এই পেশেন্ট হচ্ছে আমার সাইনবোর্ডে লেখা আছে ধরেন কথার কথা পাইলসের সমস্যা, এবার এই লোকের পাইলসের সমস্যা, সে এখন আসছে, এসে বলতেছে ডাক্তার সাহেব আমার তো এরকম আছে, এতখানি ফোলা আছে, মাঝে মধ্যে ব্লিডিং হয়, আপনার সাইনবোর্ডে দেখলাম যে পাইলস, ফিস্টুলা, এগুলো ট্রিটমেন্ট করা হয়, ফিশার। তো আমার তো অনেকদিন থেকে অনেক চিকিৎসা করাইছি, সেরকম কোনো লাভ হচ্ছে না, উন্নতি হচ্ছে না, আপনি কি আমার এই রোগের চিকিৎসা করতে পারবেন। তো এরকম প্রশ্ন আপনাকে করলে আপনি কি বলবেন, আপনাকে ডেফিনেটলি বলতে, আপনাকে আপনার বোল্ডনেস দেখাতে হবে, আপনার কনফিডেন্সটা দেখাতে হবে তাকে। আমি বললাম হ্যাঁ আমি পারবো, ইনশাল্লাহ চেষ্টা করে দেখা যেতে পারে, আপনি আপনার মতন করে বলবেন। তো এরপর রুগী বলছে আচ্ছা ডাক্তার সাহেব ঠিক আছে, তাহলে আমার চিকিৎসা শুরু করে দেন, আপনার ফি কত, আমার এই মেডিসিনের দাম কত পড়বে, আমার খরচ কত হবে ডাক্তার সাহেব। হ্যাঁ, তো আমি জানালাম যে আমার ফি এবং ওষুধের খরচ দিয়ে আনুমানিক এরকম পড়তে পারে। তো আমার ভিজিট হলো এত টাকা, আর ওষুধের জন্য এরকম লাগতে পারে, আপনার মেডিসিন সিলেকশন করে যেটা হবে সেটা আপনাকে দিতে হবে। ও এতটুকু আপনার খরচ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমার চিকিৎসা শুরু করে দেন, তাহলে আমার চিকিৎসা শুরু করে দেন। আপনার কাছে কিন্তু প্রথম আসছে, প্রথম দিনই এসে আপনার কাছ থেকে মেডিসিন নিয়ে যাচ্ছে। রুগী আসছে কি কোত্থেকে, রুগী আসছে আমার বোর্ড দেখে আমার কাছে আসছে, তাই না, বোর্ড দেখে আসছে, বা ওই যে ফার্ম গেটের কথা বললাম, ওদের একটা ফেস্টুন ঝুলানো আছে বড় করে, ওটা দেখে আসছে। আপনি যখন কোনো রুগীর কাছে, কোনো রুগী, আপনি রুগী, আপনি নিজের কথাই ভাবেন, আপনি যখন একজন ডাক্তারকে দেখাতে যাবেন, একজন ডাক্তারকে দেখাবেন বা আপনার ফ্যামিলি মেম্বার কাউকে দেখাবেন, তখন আপনি কি করেন, বোর্ড দেখেন, লিফলেট দেখেন, আপনি কিন্তু দেখেন না, পরিচিত কারা এই সেক্টর আছে তাদেরকে ফোন দেন, খোঁজ খবর নিয়ে তো যান নাকি, ওই ডাক্তারটা কেমন। আমরা কি বলি যে ধরেন যে সে মেডিসিনের ডাক্তার দেখাতে হবে, তখন কে ভালো বলতে হবে, আচ্ছা অমুক, আচ্ছা হ্যালো মেডিসিনে কে স্পেশালিস্ট আছে, প্রফেসর কে আছে, এগুলো খুঁজি না আমরা, কে ভালো চিকিৎসা করে, কতজন লোক তার কাছে উপকার পাচ্ছে, এগুলো কিন্তু খোঁজ খবর আমরা নিই। আর এই রুগী কি করলো, সাইনবোর্ড আপনার ঝুলানো আছে, বোর্ডে লেখা আছে, সে সিদ্ধান্ত নিয়ে নিল, নিয়ে আসে। এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি বলেন তো, পুরনোরাও বলেন, নতুনদের বলেন। রেগুলার স্যার। ক্রেডুলাস চিন্তা করতে পারি, হ্যাঁ অলেল বাড়ি ভাই। হ্যাঁ, আমরা এখান থেকে ক্রেডুলাস, তারপরে হলো নেইভ নেই, এবং লাইট ডিজায়ার ফর
লাইট ডিজায়ার ফর, এগুলো চিন্তা ধন্যবাদ। করতে পারে। নেভ কেন হলো? নিয়ে হলো যে ডাক্তারের কাছে গেল, কত টাকা আপনি ঠিক আছে চিকিৎসা শুরু করে দেন। না ও আচ্ছা, শুরু করে দেন। হ্যাঁ, ক্রেডুলাস, চিকিৎসা শুরু করে। কেরলা যে সাইনবোর্ড দেখে আসলো যে হ্যাঁ, সাইনবোর্ড কিন্তু ওই যে ইয়ে হয়ে গেল সাইনবোর্ড দেখেই, হ্যাঁ ঠিক আছে। স্যার এটা ইনক্লুসিভ হয় না? হ্যাঁ, ইনক্লুসিভ। ইনক্লুসিভ না, ইনক্লুসিভটা আরো বড় লেভেলে। প্রথমে হলো লাইট ডিজায়ার ফর, তারপরের স্টেজটা হলো কিউরিয়াস, তারপরের স্টেজটা হচ্ছে স্যার ইনক্লুসিভ। ওই যে একটা রুব্রিক আছে যে রিডিং মেডিসিন কি যেন ভুলে গেলাম রুব্রিক্সটা, এরকম একটা। না, অনেক কঠিন কঠিন আছেন, সোজা রুব্রিক্স চিন্তা করেন। স্যার আমি ক্যারি সিম্পল ডিজায়ার ক্যারি ফার্স্ট বলছেন। হ্যাঁ, বাড়ি ভাই হাত তুলেছেন, বলেন। আবার তুললেন না আগের বারে তুলেছেন? আচ্ছা, ঠিক আছে। স্যার এটা কি এমন হয় না সে তার সহজ বা সরল প্রকৃতির লোক, অল্পতে সে বিশ্বাস করে হুম এবং তার চিন্তার গভীরতা কম, হুম, এই জন্য সে এখানে এসেছে চিকিৎসার জন্য। এক্স্যাক্টলি। তাহলে আমরা কি নেব? তাকে ফুসলালো কে, উৎসাহিত করলো কে, কি দিয়ে সে অনুপ্রাণিত হলো আমার কাছে ঢোকার, আপনার কাছে ঢোকার? সাইনবোর্ড থেকে। সাইনবোর্ড থেকে। তাহলে কোনো কিছু নিয়ে যদি সে উৎসাহিত হয়, উদ্বুদ্ধ হয়, ফুসলানোর মাধ্যমে আমরা বলেছিলাম, তাহলে কি হবে? সংজ্ঞা অনুযায়ী ক্রেডুলাস। ঠিক আছে। সাইনবোর্ড দেখলো, দেখে সিদ্ধান্ত নিল, দেখি না ডাক্তার সাহেবের কাছে যায় দুটা ওষুধ খায় কি হয়, দেখি না কি হয়, ভালো স্যার করে। এখানে স্যাম্পলিং আসবে না, না? হ্যাঁ, সেটাই বলছি, দেখি না কি হয়। তাহলে দেখি না কি হয়, দেখি না কি হয় হলো গ্যাম্বলিং। ট্রাই করে দেখি, এটা করে কিন্তু সে মজাও নিচ্ছে। অনেক ডাক্তারের কাছে গেলাম, দেখি না এ কম বয়স্ক ছেলে কি পারবে, এটা ট্রাই করে দেখতে ক্ষতি কোথায়? এটা হলো গ্যাম্বলিং। আপনি মেলায় গেলেন, তাই না? মেলায় যেয়ে দেখতেছেন যে ওইখানে একটা জায়গায় অনেকগুলা প্রসাধনী সামগ্রী রাখা আছে সারে সারে, আর একজন এইরকম রিং নিয়ে এরকম করে ছুটছে, যে রিংটা যায় ওই এর মধ্যে, দেখেছেন তো মনে হয় মেলায়, ওই প্রসাধনীর মধ্যে পড়লে ওটা আপনার হয়ে যাবে। গ্যাম্বলিং, তাই না? লটারি। কাটেই না দুটো টিকিট, যদি ঘুরে যায় ভাগ্যের চাকা। কত জায়গায় না গেলাম, বড় প্রফেসরও তো দেখালাম, ভালো তো কেউ করতে পারলো না। দেখি না, ইনি তো খুব বড় বড় করে সাইনবোর্ড দিয়ে রেখেছে। হ্যাঁ, এখান থেকে সে কিন্তু একটু মজাও নিচ্ছে এবং ট্রাই করে দেখছে যে ক্ষতি কোথায়, দেখতে সমস্যা কোথায়। এটাই হলো প্যাশন ফর গ্যাম্বলিং। প্যাশন, প্যাশন। হ্যাঁ, আমার প্যাশন। হ্যাঁ, করে দেখতে ক্ষতি কোথায়। আবার সাথে সাথে সে ক্রেডুলাস। ক্রেডুলাস কি? ইজিলি বিলিভিং। আপনার সাইনবোর্ডে লেখা আছে এই অসুখের চিকিৎসা হয়, ওই অসুখের চিকিৎসা হয়, এটা দেখে সে বিশ্বাস করে নিল আর ভাবলো যে দেখি না কি হয়, ক্রেডুলাস। তাহলে আমরা দুটো রুব্রিক্স নিতে পারি, ক্রেডুলাস আর গ্যাম্বলিং, প্যাশন ফর গ্যাম্বলিং। হ্যাঁ, তহিদকে ফ্লোর দেওয়া যাবে না, তহিদের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলেন। গ্যাম্বলিংটা নিয়ে আরেকটু জানতে চাচ্ছি। হুম, না তহিদ শোনা যাচ্ছে না, আজকে থাক, আপনার কথা শুনবো না। আহ, তো আরেকটা কেস একটু শেয়ার করি, ঠিক আছে? এই কেসটা আমি আপনাদের সামনে বলেছি কিনা জানি না, যাক বলি। তো নতুনরা তো শোনেননি, একটু শুনে নেন। এই কেসটা শেয়ার করার আগে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয়টা কিভাবে, সেটা আমাকে আপনাদেরকে একটু জানাতে হবে। আমি 2003 সালে অনার্স যখন কমপ্লিট করলাম, তখন অনার্স 4-এ মাস্টার্স কমপ্লিট করার পরে আমি একটা বিজনেস শুরু করলাম, সেটাকে বলে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তখন তার এখনকার মতন এত ওয়াইফাই, তারপরে এই টাইপের অপটিক্যাল ফাইবার এগুলা ছিল না, আমাদেরকে খুব কষ্ট করে বিজনেসটা করতে হতো।
তো ইন্টারনেট বাসায় বাসায় আমরা প্ল্যানিং করলাম। তখন কিন্তু গ্রামীণ ফোনে 3G চলতো, 4Gও না, 3G বা 2G চলতো। তো আমরা চিন্তা করলাম যে বাসা বাড়িতে ইন্টারনেট দিব, ল্যান বলে আর কি, লোকাল এরিয়া নেটওয়ার্কিং এর মাধ্যমে। তো সেটা করলাম। আমাদের টার্গেট এরিয়া ছিল ইউনিভার্সিটি রিলেটেড যে জায়গাগুলোতে মেস টেস, সেই জায়গাগুলোতে। তখন তো কম্পিউটারও অত অ্যাভেলেবল ছিল না। তারপরে আমরা আমি যেহেতু সব মানে মূল ইয়া, আমার গুরুত্ব ছিল বেশি মার্কেটিং এর কাজ, মার্কেটিং এর লোক ছিল, কিন্তু তারপরে আমিও বাড়াতাম। তো প্রত্যেক বাসায় বাসায় যেতাম, লিফলেট নিয়ে যে মার্কেটিং করতাম। তো এই ভদ্রলোক ইউনিভার্সিটিতে তখন মনে হয় ঢুকছেন কেবল, আহ, শিক্ষকতা করতেন। তো উনার বাসায় যে আমি জাস্ট বললাম যে আমরা এরকম একটা কোম্পানি থেকে এসেছি, যে বাসা বাসা আমরা ইন্টারনেট দিয়ে, আপনি নিবেন কিনা, ইন্টারনেটে তো বোঝেনি, এরকম কথা বলা শুরু করেছি কেবল, যে ইন্টারনেটে কি হয়। সবাই তো বুঝেও না ইন্টারনেটে কি হয়, কারণ তো স্মার্টফোন তো এরকম অ্যাভেলেবল ছিল না তখন। ওই যে বটম ফোন গুলোতে ইন্টারনেট ইউজ করা হতো, 3-4-এর কথা বলতেছি আমি। তো ওনাকে বলার আগেই, মানে দুটা কথা বলা মাত্রই, ইন্টারনেটে কেবল বলা মাত্রই উনি বলতেছে আজকে সংযোগটা দিয়ে দেন। আমাকে কিন্তু ইন্টারনেটে কিছু বলাই ইয়ে করলো না। তার একটা ডেস্কটপ কম্পিউটার আছে, হ্যাঁ, সেই পুরনো কম্পিউটার, পেন্টিয়াম 1 বা 2 এইরকম ইয়ার। হ্যাঁ, আমি খরচের কথা বলবো যে এত টাকা লাগবে সংযোগ, আমি খুবই কম টাকায় ইয়ে করেছিলাম, সংযোগ ফিও খুব কম টাকায় ছিল, মানে এখন বরঞ্চ বেশি, সে সময় এত কম। আমি টাকার কথা বলতেছি, দিয়ে দেন, কানেকশনটা দিয়ে দেন। ওনার বিন্দু মাত্র মাথা ব্যথা নাই যে খরচ কত হবে, এই ইন্টারনেট আদতে তার দরকার আছে কি নাই। হ্যাঁ, সে মানে সায়েন্সের কোনো সাবজেক্টের না, আর্টসের একজন, বিন্দু মাত্র তার ওই দিকে মাথা ব্যথা নাই। এই টাকা নেন, দিয়ে দেন। এটা ছিল তার পরিচয়। মানে আমি ক্যারেক্টার বোঝানোর জন্য বলতেছি। আমি মাঝে মধ্যে আমি ধাঁধাই পড়ে যাই, একটা পার্সন যে বেলেডোনা, সে কি আজীবন বেলেডোনা থাকে? ন্যাট্রামিওর কি আজীবন বেলেডোনা থাকে? আবার অনেক সময় দেখি যে না, ন্যাট্রামিওর তো পরে দেখি কস্টিকাম হয়ে গেছে। তো যাক, এগুলা আলাদা ফিলোসফিক্যাল কথাবার্তা, এগুলা নিয়ে অন্য আলোচনা হবে। তো যাক, আমার মানে আমি তো আমার নিজের ইচ্ছা মতো চলি, আমি কোনো ধরা বাঁধা রুটিনে, আমিও বেলেডোনা, ধরা বাঁধা রুটিনে চলি না। চেম্বারে যেতে কখনো আগে যাই, কখনো পরে যাই। তো সেদিনও আমার বরাবরের মতন বলবো না, সেদিন আমার দেরি হয়ে গেছে। তো উনি দেখছি যে আমার চেম্বারে বসে আছেন, মোস্তাক ভাই ছিলেন, ওনার সাথে এমনি গল্প করছিলেন। আমাকে দেখা মাত্রই বলতেছে যে আপনার জন্য বসে আছে ডাক্তার সাহেব। তো আমি বললাম কি হয়েছে স্যার? তো বলতেছে কি আর বলবো, খুব কাশি জ্বর, কাশি আর জ্বরটা আমাকে একদম নাস্তানাবুদ করে দিয়েছে। একবারে নাস্তানাবুদ, এই কথাটা এমন জোর দিয়ে বলছিল, আমার কানে এখনো বাজছে। নাস্তানাবুদ করে দিয়েছে। প্যারাসিটামল খাইছি, কাশির সিরাপ খাইছি, কিছুই হচ্ছে না। এখন তো মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক খেতে হবে। একটু মাথা ঝুঁকায় ঝুঁকায় হেসে হেসে বলে, কিন্তু কথা সবসময় হেসে হেসে বলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আমার আসলে ওষুধ খেতে খুব খারাপ লাগে, এখন অ্যান্টিবায়োটিক খেতে হলে তো খেতেই হবে। তো বললাম যে খাচ্ছেন না, খান না। খেতে তো হবে, কিন্তু সমস্যা হচ্ছে ভাই, আগামীকাল সকালবেলা আমার একটা সেমিনার আছে, বাইরের কিছু ডেলিগেটস আছে, দেশ বিদেশের স্কলাররা। রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা হয়, সেমিনার হলে ডিপার্টমেন্টের টিচাররা থাকে, বাহির থেকে যদি গেস্ট, বাহিরের অনেক সময় গেস্ট আসে, তারা থাকে, স্টুডেন্টরা থাকে, এমফিল পিএইচডি ফেলোরা থাকে। হ্যাঁ, তো তাদের সামনে সেমিনার দিতে হবে। তো যেভাবেই হোক, উনি কি বলতেছেন, যেভাবেই হোক আমার কাশিটা বন্ধ করতে হবে। কফ সিরাপ মেলা খাইছি, প্যারাসিটামল খাইছি, কোনো কাজ হয় না। এবং বলতেছে পান খাই, পান খেতে খেতে বলতেছে যে আপনি আমাকে বলেছিলেন, মানে ওনার সাথে এর মধ্যে আমার দেখা হয়েছিল, মানে অনেকদিন আগেই দেখা হয়েছিল, যে আমাকে জিজ্ঞাসা করছিল কি করছেন এখন, আইটি টাইটির কি অবস্থা।
আমার হিস্ট্রি বলে বললাম যে এখন সব বাদ, কারণ হোমিওপ্যাথি নিয়েই আছি। তো ওই ওই সময় অনেক গল্প টল্প হচ্ছিল, দাঁড়ায় থেকে গল্প। তো তো উনি বলতেছেন যে আপনি আমাকে বলছিলেন, আমার স্পষ্ট মনে আছে, হোমিওপ্যাথি ওষুধ নাকি এই ক্ষেত্রগুলোতে খুব ফাস্ট কাজ করে। আপনি এখন আমাকে ফাস্ট করে দেখান, কালকে সকালের মধ্যে আমাকে ঠিক করে দেন। কথা দেখেন, আপনি আমাকে ফাস্ট করে দেখান, কালকে সকালের মধ্যে আমাকে ঠিক করে দেন। সকালেই তার প্রবলেম, তার হঠাৎ করে মনে হয়েছে অ্যান্টিবায়োটিক খাইতো, এখন সে মনে হয়েছে যে আমার কাছে এসে ওষুধ নেই। তো দেখেন, আমার একটা প্যাটার্ন আছে ওষুধ মনে রাখার। এটা যদি আপনারা ফলো করেন, আমার ধারণা আপনারা ভুল করবেন না। যখন কোনো ওষুধ পড়বেন, যখন কোনো ওষুধকে মনে রাখার চেষ্টা করবেন, বিভিন্ন শেড মনে রাখার চেষ্টা করবেন, তখন আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার পরিচিত পরিবারের লোকজন, সারাউন্ডিংসে যারা আছে, তাদের কারো না কারো ক্যারেক্টারের সাথে মিলাই ফেলবেন। আমি মিলাই, পরিচিত কারো না কারো ক্যারেক্টারের সাথে দেখবেন যে মিলে গেছে। আপনি তখন তাকে নিয়ে ভাবেন, দেখবেন যে ওষুধ এমনি এমনি আপনার মাথার মধ্যে মনে থাকবে, মাথার মধ্যে ঢুকে থাকবে, মন থেকে ওটা আউট হয়ে যাবে না। বুঝছেন? এটা টিপস, এটা আপনারা করে দেখতে পারেন। তো যাক, তার অ্যাটিটিউডটা দেখেন কতটা ক্যাজুয়াল, একদম বিন্দাস, নিজের রাজ্যের রাজা। সে বলছে যে আমার মেডিসিন খেতে ভাল লাগে না। কেন তার মেডিসিন খেতে ভাল লাগে না? মেডিসিন খেলে কি হবে? কেন সে হোমিওপ্যাথি মেডিসিন খেতে চায়? এই বিষয়গুলো কিন্তু সে প্রপারলি বলছিল, প্রপারলি। আমি বলেছিলাম প্রত্যেকটা কথাই কিন্তু দেখেন আপনি, স্টেটমেন্ট গুলো আমি যদি আবার বলি, দেখবেন যে প্রত্যেকটাতে একটা প্রপার সুস্পষ্ট একটা করে সে বলতেছে। তো একটা করে অবজেক্ট তুলে ধরছে, একটা করে রিজনিং করছে। হ্যাঁ, আমরা কি কি চিন্তা করতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে? Objective reasonable. হ্যাঁ, অবজেক্টিভ রিজনেবল, আর Carried desire to be carried fast. ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, আর কি চিন্তা করতে পারি? লাইট ডিজায়ার ফর। লাইট ডিজায়ার ফর, ঠিক আছে। আর কেন তো নেই স্যার, জিজ্ঞেস আর নেই। নেই। আর ও নেব আপনি নিলেন ইয়ের সময়কার কথা, আমার পুরনো কথা থেকে, তাই না? ওই 2003-4 সালের কথা থেকে, ওখান থেকে কেস টেকিং করেন না। কেস টেকিং আপনি আমার কাছে যে বসে আছে তারপর থেকে যেটা করেছিল সেখান থেকে করেন। হ্যাঁ শ্যাম, স্যার গ্যাম্বলিং, গ্যাম্বলিং কেন? ওই যে দেখি আপনি বলেছিলেন যে এমন হয়, করে দেখান দেখি। না না না, করে দেখান দেখি বলেনি তো, বলছে যে আর কি বলছিল, যে আপনি এখন আমাকে ফাস্ট করে দেখান, কালকে সকালের মধ্যে আমাকে ঠিক করে দেন। আর কি বলেছিল, যে আপনি আমাকে বলেছিলেন, আমার স্পষ্ট মনে আছে, এই ক্ষেত্রগুলাতে, এই ক্ষেত্র বলতে মানে যে অ্যাকুইট ক্ষেত্রগুলাতে হোমিওপ্যাথি নাকি খুব ফাস্ট কাজ করে, আপনি এখন আমাকে ফাস্ট কাজ করে দেখান। এ তো গ্যাম্বলিং করলো না। গ্যাম্বলিং করলো কি মনে হচ্ছে? ক্রেডুলাস। হ্যাঁ, ক্রেডুলাস, ডেফিনেটলি ক্রেডুলাস, এটা হলো ক্রেডুলাস। হ্যাঁ, লাইট ডিজায়ার ফর কোথা থেকে নিলেন বাড়ি ভাই? ডক্টর বাড়ি, বাড়ি ভাই বলেন। আচ্ছা যাক, আমি বাড়ি ভাই ইয়েতে আমরা তাহলে অবজেক্টিভ রিজনেবল মানে প্রত্যেকটা এই হ্যালো কাউসার ভাই, বলেন। হ্যাঁ লাইট ডিজায়ার ফর, যে আপনার আগের যে ঘটনা বললেন সেখানেও লাইট ডিজায়ার আছে, সে কোনো কিছু জানতে চায়নি বা বেশি কিছু হুম মাথায় নিতে চায়নি, ঠিক আছে লাগাই দেন, হুম এটা এখান থেকে নেওয়া যায়। আবার পরে যে সে লাইট চাইছে, তাড়াতাড়ি সুস্থ হতে চাইছে আর কি, এখানে তো লাইট ডিজায়ার আছে, না, আপনি করে দেখান। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট নিলাম। হ্যাঁ সেটা আছে। আবার যে আপনি বলছিলেন যে এটা করে দেখান,
করে দেখান। আপনি যেটা বলছিলেন সেটা দেখি হ্যাঁ, পারেন কিনা করে করে দেখান। দেখেন ওই সেটা। জায়গাটা তো ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট ভাই। লাইটটা কিন্তু খুব স্পষ্ট না আর কি, এই কারণে বললাম। হ্যাঁ, একটু ভেবে দেখেন ভিডিওটা, আবার যখন দেখবেন তখন একটু খেয়াল করেন। হ্যাঁ, তো আচ্ছা, যাক, আমি অবজেক্টিভ রিজনেবল নিতে পারবো? হ্যাঁ, অবজেক্টিভ অবজেক্টিভ রিজনেবল। রিজনেবল, অবজেক্ট দিচ্ছে যে প্রত্যেকটা কথাই তার অবজেক্ট। কাজ হচ্ছে না, হোমিও খেতে আসছে, অ্যান্টিবায়োটিক তো খেতেই হবে। আমি যেহেতু বলেছিলাম, আমি বলেছি মানে সেও জানে যে আমি একজন পিএইচডি ফেলো, তার সাথে ওগুলো কথা হয়েছিল। একজন পিএইচডি ফেলো মানে বাতাস থেকে একটা কথা বলবে না, সেটাও সে জানে। মানে যাদের জ্ঞান থাকে তারা তো তাকে ওই জ্ঞানের লেভেলেই মূল্যায়ন করবে। সেও একজন পিএইচডি হোল্ডার। হ্যাঁ, তো এই হলো বিষয়। তো তাকে বলেছিলাম যে হোমিওপ্যাথি ফার্স্ট কাজ করে, সে বিশ্বাস করে নিল, ক্রেডুলাস নিয়ে নিলাম, তাই না? কিন্তু হয় কি, বেশিরভাগ নাই বাবার ওই দিক দিয়েও আসতে পারে। বেশিরভাগ শিক্ষিত মানুষ কিন্তু মানতে চায় যে হোমিওপ্যাথি ফার্স্ট করে, যেখানে আপনার অ্যালোপ্যাথি ফেল করছে, না, মানতে সিরাপ চায় না গুলো স্যার। ফেল করতেছে, আয়ুর্বেদিক, বেশিরভাগ মানুষ কিন্তু এটা মানতে চায় না, যে হোমিওপ্যাথি ফার্স্ট কাজ করে। তাদের ধারণা হোমিওপ্যাথি হলো স্লো। অনেকে এসে আপনার সামনে বলবে দেন খাই ধীরে সুস্থ, হোমিও তো সময় লাগে, ধরতে সময় লাগে, এই কথাই বলে, তাই না? অনেক সময় লাগে। তো যাক, ওষুধ নিয়ে গেল বিকালবেলা, সন্ধ্যার দিকে ওষুধ দেওয়ার পরে সেমিনার শেষে আমাকে ফোন দিল যে ভাই আপনি কি ওষুধ দিয়েছিলেন, এমন ভাবে বললো তো আমি তো ভয় পেয়ে গেলাম। কি ওষুধ দিয়েছি বলে, প্রথম ডোজ খাওয়ার পরে আমার কাশি গায়েব, সকালে আর খাইনি। আমি আমি বলে দিই, আমি ওষুধ দাগ করে দিই, এক এক ড্রামে গুলায় 3টা দাগ দিয়ে দিই, 1 2 3, মানে যে যখনই ভালো মনে করবেন বাকি ওষুধ খাবেন না, এটা বলে দিই। তো উনি ওই ওই ফর্মুলা অনুযায়ী আর খাননি। প্রথম ডোজ খাওয়ার পরে কাশি গায়েব, আর আমি খুব এনার্জেটিক ফিল করছিলাম, মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। ঠিক আছে, এইটা একটা প্রেজেন্টেশন ছিল। আরেকটা কেস নিয়ে একটু বলি। হ্যাঁ, ঠিক এই ভদ্রলোকের ট্রিটমেন্ট করার পরের 7 দিন পরে, 1 সপ্তাহ পরে হঠাৎ করে একটা ফোন আসলো, একটা মহিলা কণ্ঠ। তো বলতেছে যে স্যার, আহ, প্রথমেই মানে প্রথমেই হ্যালো বলে বললো যে আমি ওই স্যারের কলিগ, মানে আমার এই পেশেন্টের, মানে এই পেশেন্টের কলিগ আর কি, একই ডিপার্টমেন্টে। খুব সকালে ফোন দিয়েছে বুঝছেন, একদম সকালে। তো আমি ঘুমাই ফজরের পরে, আমাকে কেউ যদি 10টার মধ্যে ফোন দেয়, আমার খুবই, মানে সত্য কথা আপনাদের সামনে বলা উচিত না, আমার খুব বিরক্ত লাগে। আমি বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল একদম সাইলেন্ট রাখি, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক সময় হয়ে ওঠে না। আর লোকজন তো ফোন দিতেই থাকে, মানে একবার দিলে বাবা একটু আধা ঘন্টা পরে দিই, 2 ঘন্টা পরে দিই, এটা করে না, দিতেই থাকে। যে কার্টিসি সবার তো সমান থাকে না। তো যাক, অন্যের লাইফ স্টাইলের সাথে আমার লাইফ স্টাইল মেনে না, এটাও একটা বিষয়। তো সে তার মতনই ফোন দিয়েছে। তো বলতেছে যে হ্যালো, ডাক্তার কাউসার বলছেন, আমি অমুক প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অমুক স্যার আমাকে আপনার নাম্বারটা দিয়েছেন। গত সপ্তাহে আমরা একটা সেমিনারে একই সাথে ছিলাম, তখন স্যার আপনার সম্পর্কে আমাকে অনেক কথা বললো। তো হোমিওপ্যাথি নাকি এত ফাস্ট করে, আমরা স্যারকে দেখতেছিলাম বেশ কিছুদিন থেকে তিনি কাশিতে অনেক বেশি ভুগতেছিলেন, হ্যাঁ, কাশি অনেক কষ্টকর ছিলেন। আর হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আপনি 1 ডোজ দিয়ে নাকি রাতারাতি তাকে ভালো করে দিয়েছেন। তো ডাক্তার সাহেব, আমার হোমিওপ্যাথি চিকিৎসার দরকার, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তা বললাম যে হ্যাঁ ম্যাডাম, অবশ্যই পারেন, কিন্তু আমরা তো আসলে পেশেন্ট না দেখে মেডিসিন দিতে চাই না। তো বলছে এবার আপনি দিয়ে দেন, এবারের মতন। আজকে স্যার নাকি আপনার কাছে যাবেন, আপনি স্যারের হাতে আমার ওষুধটা দিয়ে দেন, তাহলে খুব ভালো, তো আমি পরে আপনার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বলেন আপনার কি কি কষ্ট হচ্ছে। তো বলছে ডাক্তার সাহেব, আমার সবসময় খুব দুর্বল লাগে। হ্যাঁ, আমার মিনিস্ট্রেশনাল ব্লিডিংটা অনেক বেশি হয়, পিরিয়ডের সময় ব্লিডিং অনেক বেশি হয়, খুব ব্যথা হয়, সে সময় আমি কোনো কিছু করতে পারি না, বাসায় থাকতে হয়,
এত ব্যথা হয় যে আমি সহ্য করতে পারি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সময় আমার কোনো ওষুধ খেতে ভালো লাগে না, তখন আমি সারাদিন শুয়ে থাকি। পরে ব্যথা যখন ধীরে ধীরে আরো বাড়ে তখন আমাকে ইনজেকশন নিতে হয়, তাহলে কমে। এসব আমার একদম মোটেই ভালো লাগে না। ডাক্তার সাহেব আমাকে এমন একটা ওষুধ দেন যাতে ফট করে ভালো হয়ে যায়, একদম লোকাল ল্যাঙ্গুয়েজ একজন শিক্ষিত মানুষ বলে ফট করে ভালো যাও। ফট, ফট করে ভালো হওয়া মানে বোঝেন? ফট, এই ওয়ার্ডটা শুনেছেন? ফট, ভালো হয়ে আরে যাওয়া জি স্যার, ফার্স্ট ফার্স্ট ফাস্ট। এটা এই লোকাল এখানকার ল্যাঙ্গুয়েজ, আপনাদের দিকেও মনে ইউজ করে কিনা, ফট করে ভালো হয়ে যায়। দেখেন এইরকম প্রেজেন্টেশনও কিন্তু বেলেডোনার পাওয়া যায়। এরকম অনেক কমন প্রেজেন্টেশন আপনি আপনার চেম্বারে পাবেন। আমরা কিন্তু টেনে টেনে অন্যদিকে নিয়ে চলে যাই। হ্যাঁ, এই রোগীকেও আমি বেলেডোনা দিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে তার বেলেডোনা ওই খাওয়ার পর থেকে মানে 200 পটেন্সি দিয়েছিলাম আর কি, তাতে প্লাসিবো। তো এই মহিলা দীর্ঘদিন, প্রায় মানে কি বলবো, মানে 2 বছরেরও বেশি পরে একদিন আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল। বেলেডোনা পেশেন্টের একটা কমন সমস্যা, এরা জানাই না। আমি ওনাকে বলেছিলাম আমাকে জানাবেন, নেক্সট পিরিয়ডের সময় জানাবেন কি হচ্ছে, এরা জানাই না। তেমন ওষুধ কাজই করেনি। বাজারে মানে প্রায় 2 বছর পরে দেখা হয়েছিল। মানে আমি তো মানে মানে বিষয়টা হলো যে এই মহিলা মানে আমি ওষুধ দিলাম স্যারের হাতে। তো এরপরে দেখেন মহিলার ইয়েটা কি, অ্যাটিটিউডটা কি, মানে একটু গল্প করে নিচ্ছে, এটা কিন্তু মেডিসিন সিলেকশনের জায়গায় না। মহিলা আমাদের চেম্বারের আশেপাশে অনেকগুলো জুতার দোকান, মানে জুতা পট্টিতে আমাদের ইয়া। তো সে মহিলা আসছে হচ্ছে জুতা কিনতে। হ্যাঁ, জুতা কিনতে এসে সে তখন হচ্ছে আহ, এসে দেখা করে গেছে। হ্যাঁ, যে এই এই অবস্থা, তাও আর মনে হয় 2 বছর পরে। তো যাক, তো এই প্রেজেন্টেশন থেকে আমরা মানে কি ইয়ে মানে নিতে পারি, এইটুক জায়গা থেকে, ছোট্ট একটা জায়গা। তাহলে এখানে তো আমরা লাইট ইজার নিতে পারি স্যার। লাইট ইজার ফর ক্যারিড ইজার টু ক্যারিড ফার্স্ট অবজেক্টিভ। লাইট ডিজার ফোরটা কেন নিচ্ছি? স্যার সে তো অনেক দিনে ইঞ্জেকশন বিভিন্ন কিছু নিয়েছে, নেওয়ার পরে তার ওই ভালো হয়নি, যার কারণে তো সে ওখান থেকে উত্তীর্ণ হতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, না ওই জায়গাটা না, এই যে এই জায়গা থেকে লাইট নিতে পারি, সেটা হলো এই যে পরে আরো বেশি ব্যথা হলে ইনজেকশন, এই এত ঝামেলা টামেলা আমার এগুলো ভালো লাগে না, এখান থেকে আমরা হুম, লাইট নিতে পারি। জি 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 হ্যাঁ, এখান থেকে আমরা লাইট নিতে পারি। তো মূলত এই আর কি নিতে পারি বললেন? অবজেক্টিভ রিজনেবল। জি, অবজেক্টিভ রিজনেবল। জি, ক্যারিড ইজার টু ক্যারিড ফার্স্ট। হ্যাঁ, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, খুব দ্রুত। ক্রেডুলাস। ক্রেডুলাস, হ্যাঁ এটাই শুনতে যাচ্ছিলাম, ক্রেডুলাস, সে হলো ক্রেডুলাস। হ্যাঁ, ক্যারুলাস। ক্রেডুলাসকে দিয়েই আমরা কিন্তু এই কেসটাতে ঢুকতে পারছি। এবং ক্রেডুলাসকে যদি আমরা আমাদের সংজ্ঞা অনুযায়ী, আমি যে সংজ্ঞাটা দিয়েছি আপনাদের নোট করা আছে, সে সংজ্ঞা অনুযায়ী আমরা যদি ক্রেডুলাস পাই, তাহলে সেখানে আপনার মিস হবে না। ঠিক আছে? তো কলিগ বলেছে ওনার কাছে খাইতে হবে, বাস সে ওটা মেনে নিয়েছে। ওটা মেনে নিয়ে ওষুধ খেতে ইচ্ছা হয়েছে, সেও ইয়ে করে। তারপরে আরো আছে ওষুধ খেতে ইচ্ছা করে না, হ্যান ত্যান, এগুলো চিন্তা করে না, আমার এত দরকার নাই। আমি যদি ক্রেডুলাস আর ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট কে নিই, তাহলে বেলেডোনায় আসে। ঠিক আছে, আরেকটা কেস, শুক্রবারের দিন যেহেতু সময় পার হয়ে গেছে, আমরা আরেকটু আলোচনা করি। এই ফেসেট গুলা আসে, খুবই কমন ফেসেট বলেই বলতেছি। করোনার সময় চলছিল, করোনার পরবর্তী সময় আমরা কিন্তু করোনা মানে হোল করোনা মানে একদম ফার্স্ট করোনা থেকে লকডাউন পর্যন্ত আমরা 5 দিন বন্ধ রেখেছিলাম। মাত্র 5 দিন আমরা চেম্বারে যাইনি। কেন যাইনি? সেটা হলো গভর্নমেন্ট আমাদেরকে ইয়ে করতে দেয়নি। 5 দিন পরে কলেজ থেকে একটা আইডি কার্ড বাইর করলাম, ঢাকা থেকে একটা, এটা কি বলে পোশাকটার নাম যে ভুলে গেলাম, পিপি। হ্যাঁ পিপি। পিপি একটা ম্যানেজ করলাম। সেই পিপির দাম কত বাবা! সিম্পল একটা রেইনকোট টাইপের পিপি
ম্যানেজ করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পিপিটা আমি প্যাকেটও কখনো খুলিনি, আমি কনফিডেন্স ছিলাম। যদিও এটা হচ্ছে ফুলিশ বোল্ডনেস, অডাসিটি, আমার ওটা অডাসিটি ছিল। কিন্তু তারপরেও আল্লাহ রহমতে করোনার রোগী প্রচুর দেখেছি, প্রচুর। তখন তো মানে মোবাইলেও দেখেছি আইসিইউ এর পেশেন্ট, মানে রুগীকে ছেড়ে দিয়েছে, রুগীকে ছেড়ে দিতে হবে না, জায়গা নাই, সেরকম পেশেন্ট দেখেছি। আল্লাহ রহমতে মানে মর্টালিটি রেট খুবই কম। মর্টালিটি মানে মৃত্যু, আমার জানা মতে আমার ট্রিটমেন্ট নিয়ে কেউ মারা গেছে এরকম যাই না, অথচ সিভিয়ার লেভেলে ভর্তি ছিল হাজার খানিকের উপরে। আমি আমাদের রেজিস্ট্রার সাহেবকে বলেছিলাম, উনি আমাকে একটা রিপোর্ট বা ইয়ে করতে বলেছিল, কিন্তু নিজের থিসিসে জমা দিতে পারি না, রিপোর্ট করবো কখন? তো যাক, ওটা পরের কথা, নিজেরা তো ঢোল পিটানো ঠিক না। তো সে সময়ের ইয়েগুলো বলি, তখন তো কমন মেডিসিন আর্সেনিক অ্যালবাম, না হলে ব্রায়োনিয়া, নাহলে ক্যাম্ফোর, হ্যাঁ একদম ইয়েতে। কিন্তু বিশ্বাস করেন আমরা কিন্তু এই টাইপের মেডিসিন কখনো ইউজ করিনি, কখনো ইউজ করিনি। হ্যাঁ, তো সে সময় আমরা মাস্ক পরে থাকতাম, রোগীরাও মাস্ক পরে আসতো চেম্বারে, বড় বড় করে আমার চেম্বারে অনেকগুলো স্টিকার লাগানো আছে, নো মাস্ক নো এন্ট্রি, গভর্নমেন্টের নির্দেশ, থাকতে হবে নাহলে ফাইন। এবার চেম্বারে একটা রুগী ঢুকছে, ঢুকা মাত্রই, এখনো কিন্তু অনেকে মাস্ক পরে আসে একদম এইভাবে, ছেলে মানুষও আসে, বলেই না বললেও। তো এই ভদ্রলোক মাস্কটা সুন্দর করে নিয়ে এনে খুলে আমার একদম আমার সামনে, আমরা একটা সেফ ডিস্টেন্স মেনটেন করতাম। ডাক্তার সাহেব আমাকে চিনতে পেরেছেন? মাস্ক কম্পালসারি, সবাইকে মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে। রুগী কি করছে, চেম্বারে এসে আবার আমার সামনেই খুলে রাখছে। আমারও আবার ওই রাস্টক্সের মতন একটা মিনিয়া ছিল, ছোয়া টোয়া করলে আবার ওই রাত্রে মনে করেন যে জ্বর চলে আসতো, খুব টেনশনে পড়ে যেতাম, এরকম একটা বিষয় চলে আসতো। সেই সময়গুলোতে আসলে খুব ভীতিকর ছিল, ওষুধ টষুধ খাই আবার ঠিক হইতাম। আল্লাহ রহমতে ওই 2 বছর কোনো জ্বর টর কিচ্ছু হয়নি। তো যাক, আমি আসলে মনে করতে পারছিলাম না, আমার স্মরণ শক্তি খুব খারাপ, মানে এই ভুলে যাই। কি আর করার, যখন এরকম করে বললো হ্যাঁ চেনা চেনা লাগতেছে। কেন ডাক্তার সাহেব ভুলে গেলেন? এই যে আপনার কাছে আসছিলাম, কিডনির স্টোন স্টোন হয়েছিল, ওই যে ব্যথা, কি ব্যথা, অসহ্য ব্যথা, এক ডোজে সব ঠিক। ওই লোক কিন্তু পরে আমাকে একটা কিডনির পাথর দিয়ে গেছে। হ্যাঁ, আরো ছিল, ও তিনটা না 2 কিডনিতে পাথর ছিল, একটা বাড়ি গেছিল সেটুক জানি, তো ওইটা দিয়ে গেছে। তো তারপরে আর আপনার কাছে আসা হয়নি। আমি বললাম যে পরে কি আল্ট্রাসাউন্ড করে দেখছিলেন পাথরটা, আরেকটা পাথর যেটা ছিল ওইটা আছে না গেছে? তখন বলছে রুগী মানে উনি বলতেছেন, দেখে আর কি করব, ওটা তো ভালো হয়ে গেছে, একটা তো আপনাকে দিলাম, আর একটা তো ওটাও চলে গেছে। তো এরপরে বললাম যে আজকে তাহলে কেন আসলেন আমার কাছে, কেন আসতে হলো? তখন বলছে যে ডাক্তার সাহেব, আমার বউ বলছে আমার সারা শরীরে আঁচিল, ও বললো যে আপনাকে একটু দেখে নিয়ে ওষুধ নিয়ে আসি, ওষুধ নিতে। তো আমার এগুলা কি একটু দেখবেন ডাক্তার সাহেব? আমার চেম্বার যারা জানেন, মানে এসেছেন জানেন, আমার চেম্বারে 2টা দরজা, এদিকেও দরজা এদিকেও দরজা, ওই পাশে একটা ইয়া, সব খোলা থাকে, থাই লাগানো আছে। এই পাশ থেকে থাই কোনো ইয়া নাই, প্রোটেকশন নাই, সবাই দেখতে পায়, ওই পাশ থেকেও দেখা হয়। তো ডাক্তার সাহেব একটু দেখবেন, কেউ আর ভিতরে আসবে না তো? আমি বললাম দেখান। আমি বলছি গলা টলায় দেখাবে। উমা, বলা মাত্র রুগী পুরা শার্টটা খুলে তার শরীর আমাকে দেখাচ্ছে, গেঞ্জি গেঞ্জি ছিল স্যান্ডো গেঞ্জি, চেঁড়ে, ডাক্তার সাহেব এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে এখানে এখানে, বলতে বলতে মনে হয় প্যান্টের বেল্ট খুলে পুরা প্যান্ট নামাই দিল, দিয়ে এই কাজকে এই যে ডাক্তার সাহেব দেখেন, এরকম করে দেখাচ্ছে কাজকে, মানে একদম পায়ের 2 পাশে। এই যে ডাক্তার সাহেব, এই যে দেখেন দেখেন দেখেন, এই যে একটু লম্বাটে টাইপ। হোয়াট ইজ দিস? কি হইলো? লম্বাটে, অ্যান্টিমক্রুড, গোল গোল, ওর বুদ্ধের মতন থুজা, তাই তো? পেশেন্টটা কি করলো? কি করলো পেশেন্ট? কমিউনিকেট করেছে।
naked 1 to b, Naked on to wants be. to be and naked communicate. 1 to b, naked 1 to b, ঠিক আছে? জাস্ট একবার, আচ্ছা জাস্ট একবার নিয়ে আপনি কিন্তু কমিউনিকেটিভ নিয়েন না। আমি বলছি একবার দেখালো, আবার একটু পরে যদি আবার একটু চ্যাটে দেখায়, তখন প্রথমে যখন একবার দেখাবে তখন একটা আঙ্গুল ডাউন করবেন, ওয়েট ডাউন করে রাখবেন, মানে বোঝানোর জন্য বলছি। এরপর আবার যখন দেখাবে দুবার ডাউন করলেন, আবার যখন দেখাবে তখন 3টা আঙ্গুল ডাউন করে, এবার যখন দেখাবে তখন কমিউনিকেটিভ নেবেন। বুঝতে পারছেন? এটা একটা ছোট ফর্মুলা করে দিলাম। বিষয়টা এরকম না, কমিউনিকেটিভ হচ্ছে বারবার দেখাবে, বারবার বোঝানোর জন্য। সেও দেখালো, কিন্তু এর ভাবনাটা হলো নেকেড। প্রথমে সে কি হাইডিং এ ছিল? আপনার চেম্বারে আবার কেউ প্রবেশ করবে না তো, কেউ আসবে না তো, দুটো দরজাই তো খোলা, যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার এই পাশে তো গ্লাসে কোনো কিছু লাগাই নাই, থাইটা একটু ভিড়ানো ছিল, ওখানে দাঁড়ালে যে কেউ দেখতে পাবে, এগুলা নিয়ে তার কোনো ভাবনা নাই, কেউ আসবে না তো, হাইডিং এ ছিল। পরে কি করলো, শরীরের সবকিছু বাইর করে গোপনাঙ্গের অংশ কাপড় খুলে দেখাচ্ছে, দেখুন দেখুন দেখুন, হাইডিং, নেকেড, নেকেড 1 to b। তো এরকম পেশেন্টও আমরা কিন্তু বেলেডোনার পাই, হাইডিং করতে করতে হঠাৎ করে নেকেড হয়ে যাচ্ছে। প্যান্ট খুলে, আবার মজার ব্যাপার কি দেখেন, প্যান্টটা খুললে তো দেখালো, প্যান্টটা বাবা উপরে তোল, উপরেও তোলে না, ওইভাবে রেখে দিয়েছে। যখন বললেন তোলেন, হয়ে গেছে, ই করেন, তারপরে সে প্যান্টটা তুলতেছে, আমি বলার পরে সে প্যান্ট তুলছে। তো এইরকম হালকা পাতলা প্রেজেন্টেশন আমরা কিন্তু হরহামেশাই দেখি। এরকম আচিল মাচিল দেখালে তো আমরা থুজার কথা ভাবি, অ্যান্টিম ক্রুডের, ন্যাট্টামিউর, এই মুক্তমুখ আমরা এগুলা ভাবি, কিন্তু এগুলা বেলেডোনাতেই সম্ভব, বেলেডোনাতেই সম্ভব। ঠিক আছে, আরেকটা ছোট্ট করে একটু আলোচনা করে শেষ করে দিই। সেটা হচ্ছে যে এরকমও পেশেন্ট পাওয়া যায়। হ্যাঁ, অলিল বাড়ি ভাই, ডক্টর অলিল বাড়ি। জি ভাই, ওই বইয়ের কথা শুনে আসলে কি এটা ক্রেডুলাস হবে না হবে না? হ্যাঁ, ক্রেডুলাস হবে, বউ ইয়ে করেছে, বউ ঠেলে পাঠাইছে। অনেকে বইয়ের ভয়ে যদি আসে তাহলে কি হবে? এরকম বউ বলতেছিল খারাপ লাগতেছে এই জন্য আসছে। বউ বলতেছে খারাপ লাগছে, তা তো আমি বলিনি। আমি বললাম যে বউ বললো তো ওনার কাছে যাও, ওনার কাছে যাও, বউ মনে করাই দিল, সে তো ফেবুলাসই ছিল, এটা নিয়ে তো তার কোনো গুরুত্ব ছিল না, ফেবুলাস ছিল না। ওই কাঁচিল কি একদিনে সরাসরি হয়েছে নাকি? ছোট ছোট এই তিলের থেকে একটু ইয়ে হয়ে দানা দানা, এটা একদিনে হয়নি, সে ফেবুলাস ছিল। বউ বলল যে যাও, পাথর ভালো হয়েছে, তুমি ওখানে যাই ইয়ে করো, ছেলে টুলে পাঠালো। হ্যাঁ, আমি প্রেজেন্টেশনের কথাগুলো বলতেছি, আমরা তো রুব্রিক্স নিয়ে অনেক আলোচনা করলামই। তো আবার এক কাপুল আসছে, হাজবেন্ড শুরু করছে, ডাক্তার সাহেব কেমন আছেন। হ্যাঁ, প্রথম আসছে চেম্বারে, এগুলো কিন্তু পিকুলিয়ার, প্রথম এসেই কেমন আসছেন, কেমন আছেন। আমি ঢাকা থেকে আপনাকে ফোন দিয়েছিলাম, ওই যে আপনি আসতে বললেন তাই আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আসেন এখানে বসেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে কার চিকিৎসা করতে চান, মানে ফোনেই বলেছিল যে হাজবেন্ড ওয়াইফ দুইজনেই করতে চায়, আমি জাস্ট প্রেজেন্টেশন বোঝাচ্ছি, কেস টেকিং বোঝাচ্ছি না। তো দুইজনের মধ্যে কারটা শুরু করব বলেন। বইয়ের দিকে ইশারা করাচ্ছে, ওনারটা প্রথমে করান। তো বইয়ের কেস টেকিং করে ওষুধ দিয়ে দেওয়া হলো। এবার বলেন এবার আপনার পালা, ওনাকে জিজ্ঞাসা এবার আপনার পালা, বলেন। এবার সে আর কিছু বলে না, একটু থামা, মানে শুরু করছে না। এবার বউ বলতেছে, হাসতেছে, আর এবার বউ বলছে যে ডাক্তার সাহেব ইনার একদম হাই সুগার, ওনাকে কত নিষেধ করি
যে এইভাবে খেও না, দেখে শুনে খাও, মিষ্টি খাও না, এটা খাও না, ওটা খাও না, কোনো প্রকার বাজ বিচার করে না, সব খেয়ে ফেলে, কিছু দেখা দেখি নাই। হ্যাঁ, এগুলো বলতেছে, অনেক অনেক কথাই বলতেছে, এই খাইছে, গতদিন এই করেছে, আমি ছোট করে বুঝাচ্ছি, আর ভদ্রলোক হাসতেছে, ভাইব্রেটিং হাসি মারছে, হাসতেছে। তার হাসিটার স্টাইল দেখেই তো বুঝে গেছি কাজ হয়ে গেছে, কে সামনে বসে আছে। তো একটা জিনিস একটু বলতে চাই, আমার খুব ইচ্ছা আছে আপনাদেরকে আমি ডায়াবেটিস নিয়ে শুধুমাত্র ক্লাস নেব। ডায়াবেটিস আমাদের অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, ডায়াবেটিস কেন হলো এটা বুঝতে হয়, ডায়াবেটিস কি থেকে হয়, এটার সাইকোডিনামিক্স কি, এই বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ। বুঝে আমরা কিন্তু যেতে পারি, আমরা খুব কাছাকাছি পেশেন্টের কাছে যেতে পারি, আমরা যদি কারণটা জানি যে এই কারণে আসলে এরকম হচ্ছে, একটা মানুষ হঠাৎ করে কেন এরকম হলো এবং কমন প্যাটার্ন কি, সে বিষয়গুলো নিয়ে আমরা করি, আমরা কিন্তু খুব সহজে ডায়াবেটিসের অনেক ভালো ট্রিটমেন্ট দিতে পারবো। এবং আমরা যদি ফলো আপে রাখি, দীর্ঘদিন কিন্তু তারা ভালো থাকে, অনেক পেশেন্ট ভালো থাকে। তো এটা নিয়ে একদিন ক্লাস নেই স্যার। জি তোহিদ, ডায়াবেটিসের বিষয়টা নিয়ে একদিন একটা ক্লাস নেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা একদিন হবে না, একটা সেট লাগবে, সময় লাগবে। হ্যাঁ, তো যাক। স্যার জি স্যার ডায়াবেটিসের রোগীদের যে স্বাস্থ্য খারাপ হয়ে যায় এই মানে আমার তো ডায়াবেটিস, আপনার সাথে একবার আলোচনা করছিলাম, তো আমার তো অবস্থা খুব খারাপ, আমি তো একবারে 40 বছরের মনে হচ্ছে 80 বছরের বৃদ্ধ হয়ে গেছি। 40 এই বছর ডায়াবেটিসের ব্যাপারটা আসলে এটা একটু আলোচনা করাই দরকার, আমার তো অবস্থা হ্যাঁ, খারাপ। শিওর শিওর শিওর, আমরা এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ স্যার। লাইট ডিজার ভরা গেছি স্যার। লাইট ডিজার পর আপনারা হয়ে গেছেন না আমি হয়ে গেছি, কোনটা? স্যার ওই যে আমাদের স্যার যে বললো যে ডায়াবেটিসের ব্যাপারে আলোচনা করার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, তাতে আপনারা লাইট হয়ে গেছেন। লাইট মানে একদমই আবার এমন লাইট হয় না যে দূর আর নাই, আর নিতে পারছি না, কি এগুলো পড়ান, ওই লাইট হওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা যাক, করি, কেসটা আলোচনা করি। তো আমি জিজ্ঞাসা করলাম আপনার সম্পর্কে কিছু বলেন। ডাক্তার সাহেব আমি ভালো আছি। তাহলে আপনার ওয়াইফ এগুলো কি বলছে, আপনি নাকি কোনো বিধি নিষেধ মানেন না। এবার রুগী বলতেছে, ও মাঝে মধ্যে একটু একটু কন্ট্রোল তো আর করা যায় না ডাক্তার সাহেব, কি আর করব, এই একটু একটু খায় ফেলি, যখন খুব মন চাই তখন একটু একটু খেয়ে ফেলি। তা আপনার ডায়াবেটিস 15-16 থাকে, আপনি খেয়ে ফেলেন। আরে ডাক্তার সাহেব আপনি তো আছেন, আপনার কাছে তো আসছি, আপনি এমন ওষুধ দেন তা দ্রুত যাতে ভালো হয়ে যায়। হ্যাঁ, দ্রুত ভালো করার ওষুধ দেন। হ্যাঁ, খাবার কন্ট্রোল করা খুব কষ্টকর, খুব কষ্টকর। আমি ওই যে গতদিন বলতেছিলাম, গতদিনের শেষ আলোচনায় বলতেছিলাম, রেস্ট্রিকশন কিন্তু মানে না, ফ্রিডমকে কিন্তু তারা করতে পারে না। তো এই যে এই টাইপের প্রেজেন্টেশন গুলা কিন্তু আমরা বেলেডোনার মধ্যে হর হামেশা পাই, হর হামেশায় আমরা বেলেডোনার মধ্যে আমরা এই প্রেজেন্টেশন গুলো পাই। আমি এরকম বললাম, প্রেজেন্টেশন বেলেডোনা আমরা যদি হিসাব করতে পাই, দেখি আমরা যদি 50, 60, 70, 80 ধরনের, 100 ধরনের প্রেজেন্টেশন আসবে। সবসময় যে হাসি থাকবে তা না, হাসি নাই, কষ্ট আছে, মুখ একদম মুখে হাসি নাই, নেভার স্মাইলিং, এই টাইপেরও আপনি হয়তো পেয়ে যাবেন। যদিও নেভার স্মাইলিং এর মধ্যে বেলেডোনা নাই, কিন্তু এরকম পাবেন, হাসতেছে না। হ্যাঁ, আমরা এরকম বেলেডোনা অনেক অনেক পাই। তো যাক, অল্প অল্প করে দিলাম, আপনারা বেলেডোনাটা আবার একটু করে পড়বেন, একটু করে বোঝার চেষ্টা করবেন। বেলেডোনা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেক পেশেন্ট আসে, 40% পেশেন্ট আসে, এটাকে ভুল করবেন না।